This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরে নজর রাখবো, শিক্ষা দুর্নীতি মামলায় আরো একবার হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। মুখ্য সচিবের দেওয়া হলফনামায় খুশি নয় আদালত। শিক্ষা দুর্নীতিতে গ্রেফতার আধিকারিকদের বিচার শুরুতে বিলম্ব। মুখ্য সচিব অপরাধের গুরুত্ব বুঝতে ব্যর্থ মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। দ্রুত বিচারের জন্য মুখ্য সচিবের অনুমতি জরুরি বলেও পর্যবেক্ষণ বিচারপতি বাগচির। অধীর রঞ্জন চৌধুরী, অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন। বাংলার সচিবদেরকে জেলে ভরা দরকার, খুব প্রয়োজন। তারা বরাবর সবকিছু অপরাধ করে বেঁচে যায়, ফলে তারা ভেবেই নিয়েছে তারা একটা ইমিউন কমিউনিটি, সবকিছু থেকে বাঁচতে পারে তারা। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে জেলে পড়া দরকার। মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির তার চিফ সেক্রেটারি আর তার হোম সেক্রেটারি তারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে? কথা শুনছে না যখন, এবার গ্রেপ্তার করা হোক। চিফ সেক্রেটারি যদি মনে করেন যে তাবেদারি করে যাবেন মুখ্যমন্ত্রী আর জুডিশিয়ারির কথা শুনবেন না, আদালতের কথা শুনবেন না, গ্রেপ্তার করা হোক ওনাকে। সবাই ঠিক পরে লাইনে চলে আসবে। তারা যখন দেখবে চিফ সেক্রেটারি গ্রেপ্তার হয়েছে তখন বাকিরাও ঠিক লাইনে চলে আসবে। এদিকে পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ। এডিজি সিআইডিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রশ্ন ফাঁসের সব অভিযোগ নিয়ে একসঙ্গে তদন্তের নির্দেশ। 22 মে সিআইডিকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং তৃণমূল নেতা শান্তনু সেন কি জানিয়েছেন শুনব। প্রশ্ন ফাঁস ভারতবর্ষে হচ্ছে সর্বত্র। কিছুদিন আগে ইউপিতে হয়েছে, তার জন্য রাহুল গান্ধী সেখানে প্রতিবাদ করেছে। বাংলায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। সিআইডি সিবিআই তদন্ত করে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। তার মানে এটা প্রমাণ হয় আদালত সিআইডির ওপর আস্থা রাখছে, এবং এটা অতীতেও আমরা দেখেছি অনেক আদালত মহামান্য বিচারপতিরা বলেছেন যে কেন্দ্রীয় এজেন্সির থেকে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের পুলিশ, রাজ্যের সিআইডি যথেষ্ট ভালো কাজ করে। সিআইডিকে এই দায়িত্ব দেওয়ার মধ্যে দিয়ে সেটাই প্রমাণ হলো। দ্বীপ রাজ্যে দ্বিতীয় দফার ভোট হচ্ছে 26 তারিখ। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও রাজ্যে এলেন এবং আজ মালদায় রোড শো করলেন। আর সেই রোড শো থেকে দুর্নীতি নিয়ে একেবারে অল আউট অ্যাটাকে গেলেন অমিত শাহ। তৃণমূল সরকারকে পর পর তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। शासन में करप्शन का शासन चालू हो गया। उनके मंत्रियों के घर से 50 करोड़ 75 करोड़ रुपया कैश मिलती। गरीब युवा को नौकरी देने के लिए 10 से 15 लाख की रिश्वत ली जाती। মন্ত্রীরা অমিত শাহ যতই রাজ্যে দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ শানাক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনও নিজের অবস্থানেই অনড়। তিনি বলছেন এসএসসিতে যাদের চাকরি গেছে তাদের বলছে 8 বছরের সুদসহ বেতন ফেরাও। এটা কি সম্ভব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিষ্কার এই কথা জানিয়েছেন। সভামঞ্চ থেকে তিনি সরব হয়েছেন। বিজেপির কলকাঠি নাড়াতেই নাকি এমনটা আদালত নির্দেশ দিয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? দীপ, এতদিন আমরা চাকরি যারা প্রার্থী তাদের দেখেছিলাম ধর্ণা মঞ্চ। এবার এই আন্দোলনের যে মঞ্চ, সেখানে আরো একটা মঞ্চ তৈরি হয়েছে। কারা তারা? চাকরি হারা কিন্তু তারা যোগ্য। তারা বলছেন যে তারা খালি ওএমআর জমা দেননি, তারা কোনো রকম কারচুপির সঙ্গে যুক্ত নন। সেই যোগ্যদের চাকরি কেন গেছে? কারণ পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে আদালত, আর সেই আদালতের নির্দেশেই সকলের চাকরি গেল। যার ফলে কেন ঠক বাজতে গা উজাড় আক্ষেপ করছেন চাকরি প্রার্থী, চাকরি হারাদের একাংশ। আমরা অযোগ্য প্রমাণ করুক, বার করে দিক আমাদের, আমরা যোগ্য।
এখানে তো কোনো ইয়ে নেই, আমার বিরুদ্ধে কিছু বেরিয়েছে আমি টাকা দিয়েছি নাকি আমার ওএমআর ম্যানিপুলেটেড হয়েছে, কিছুই হয়নি। এটা কোনো রায় হলো? কোর্ট একটা রায় দেবে তো আমাদের প্রমাণ করুক আমরা দুর্নীতি। 5,000 বা 4,000 যা হয়েছে যাই না, তার জন্য 19,000-এর কোনো দোষ নেই। যেখানে আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে 5জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক। এখানে 19,000 নিরপরাধী শাস্তি পাবে। কাদের জন্য, কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে? আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা ওখানে পিটিশন করবো, স্টে করাতে হবে, এই রায়কে বিবেচনা করে দেখতে হবে। এটা তো কোনো রায় হলো না, কোন যুক্তিতে সেটা হাইকোর্টকে বলতে হবে। এই রায়টা একবারে অন্যায্য রায়, কারণ আমরা এটা মেনে নিতে পারছি না। কারণ 19,000কে সৎকে বলি দিয়ে 5,000 অসৎকে বাঁচানোর জন্য এটা কোনো জায়গা থেকে মেনে নেওয়া যায় না। এটা হচ্ছে কি ঠকবাজ থেকে গাউজার হয়ে গেল। আসলে যদি আমাদের সিবিআই যে তদন্ত করেছে সেখানে বলছে কম বেশি 5,000 লোকজন অন্যায়ভাবে ঢুকেছে, কিন্তু বাকি তারা যদি বুঝতেই পারে যে 5,000 জন ঢুকেছে, বাকি 19,000 জন ফ্রেশ ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছে। শুধু এইটাও নয় যে আমরা মাত্র 4 বছর বা 3 বছর পরিশ্রম করে এই জায়গায় এসেছি। আমাদের যদি স্টাডিজটা দেখেন, আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড এই টোটাল মার্কস নিয়ে 35 মার্কস নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমার কাছে আমার ওএমআর শিটটা পর্যন্ত আছে, তাহলে আমি জানি আমি কত পেয়েছি, এবং আমার সঙ্গে আমার যারা যতজন রয়েছে মানে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং পুরো পৃথিবী সবাই জানছে আমি কত নাম্বার পেয়েছি। অতএব আমি কেন এই অন্যায় শিকার হব? আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে আমরা এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও আমরা কোনো কারচুপির সঙ্গে যুক্ত নই, এটা আমরা চিৎকার করে বলতে পারি। আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, ঠিক আছে, আমরা কিন্তু অসম্ভব মানসিক যন্ত্রণায় আছি, আমরা যে কোনো মুহূর্তে আত্মহত্যার মতন কাজ করতে পারি। আপনারা জানেন না আমরা কি সাংঘাতিক পরিস্থিতিতে আছি। আমার কাছে যথার্থ তথ্য আছে, তাহলে আপনি বলুন কোনটা আমাদের অপরাধ। একবার চাকরি 2011 সালে পাওয়ার পর 2016 সালে আবার পরীক্ষা দিয়েছি, মূল উদ্দেশ্য বাড়ির কাছে আসা। এবার আমাদের তো সার্ভিস কন্টিনিউশন রয়েছে, অলরেডি 10 ইয়ার্স বেনিফিট হয়ে গেছে। এই রায়ের মধ্যে আমাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুতরাং আমাদের এই নিয়ে দ্বিতীয়বার পাস করে আসলাম, আমরা কি অন্যায় করেছি? আমাদের প্রত্যেকে 11 বছর চাকরি করার পরে এখন যদি আমাদের বা কারো আছে 15 বছর 20 বছর চাকরি করার পরে সে এখন নতুন করে তাকে এখান থেকে বরখাস্ত করা হচ্ছে। সুতরাং এই রায়টা একটু বিচার বিবেচনা করে সম্পূর্ণ জিনিসটা সবার কাছে শোনা দরকার ছিল। আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হলো। আমরা আজকে চাকরি হারিয়ে পথে বসেছি। সরকারের সদিচ্ছার অভাবে এইটা কেসটাকে ভণ্ডুল করা হয়েছে, এবং বিচারপতিরা যতবার এসএসসি কমিশনকে চেয়েছে হলফনামা জমা করে, এসএসসির দোষে আজকে পথে বসতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টে একরকম হলফনামা দিচ্ছে, একক বেঞ্চে একরকম হলফনামা দিচ্ছে, আবার এখানে কি করছে ডিভিশন বেঞ্চে আলাদা হলফনামা দিচ্ছে। এটা সরকারের পুরো সদিচ্ছার অভাব হয়েছে, যাতে সবাইকে পথে বসতে হয়। এটা কি হচ্ছে সরকারের? এইটা আমরা কি মানবিক মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি? এটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, যাদেরকে চাকরি হারা আমরা পথে বসে আছি। কোথায় যাবো আমরা? যোগ্য অযোগ্যটা পার্থক্য করা যাচ্ছে। দেখবেন বিচারপতির রায়ে বলেছেন যে কিছু জনকে বেতন ফেরত দিতে হবে, তাহলে এটা বোঝা যাচ্ছে যারা যারা দোষী তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে। যেখানে যোগ্য অযোগ্য পার্থক্যটা নির্ধারণ করা হচ্ছে, সেখানে যোগ্যদের কেন অযোগ্যদের সাথে মিশিয়ে দেওয়া হলো? একটা ন্যাচারাল জাস্টিস বলে কথা আছে, যেখানে তথ্য প্রমাণ আছে, ন্যাচারাল জাস্টিস তো এখানে ভায়োলেট হলো। সদ্য চাকরিহারাদের বক্তব্য শোনালাম। এরপর যার কথা শোনাবো তিনি 11 বছর, হ্যাঁ 1-2 নয় 11 বছর পুলিশে চাকরি করেছেন, কিন্তু তার পছন্দ ছিল শিক্ষকতা। তাই 6 বছর স্কুলের চাকরি করার পর আদালতের নির্দেশে সেই চাকরি তাকে খোয়াতে হলো। যোগ্য হয়েও কেন এই পরিণতি? প্রশ্ন তুলছেন সদ্য চাকরিহারা শিক্ষক প্রবীর মজুমদার। শিক্ষকতাটাকে পছন্দ করতাম, ওই চাকরি করতে করতে জন্য আমরণ যেটা পরিশ্রম আর কি সেটা করতাম, ওটা করতাম, সঙ্গে এটাও করছিলাম, এবং এটা আমার পছন্দের ছিল বলে আমি ওই চাকরি 11 বছর করেও আমি তারপরে এইভাবে স্বচ্ছভাবে নিয়োগ হয়ে আজকে আমার এই অবস্থা। আমি আজ চাকরি করছি, স্কুলে চাকরি করছিলাম আর কি 6 বছর, আগে করেছি প্রায় পুলিশে 11 বছর, এই টোটাল 17 বছর চাকরি করার পরে আজকে আমাদের এই পরিণতি কালকে রায়ের পর। 23,000 সামথিং যে আছে তার মধ্যে প্রায় 19,000 যারা পুরোটা স্বচ্ছ। সিবিআইয়ের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে, সবার কাছে সমস্ত লিস্ট আছে, সমস্ত তথ্য থাকা সত্ত্বেও আজকে আমাদেরকে এই অবস্থায় এই পরিণতি হয়ে যাচ্ছে। প্রবীরবাবু একা নন, প্রবীরবাবুর মতো আরও অনেক ঘটনা রয়েছে, আরও অনেক মানুষ রয়েছেন। পকেটে যার 2টো মাস্টার ডিগ্রি, বাম জামানায় পাওয়া প্রাথমিকের চাকরি ছেড়ে শিলিগুড়ির স্কুলে এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন, আর সেই চাকরি বাতিল হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে চন্দননগরের বাসিন্দা কার্তিক ধারার। কার্তিকবাবু, প্রথমত বড় ধাক্কা আপনাদের ক্ষেত্রেও,
প্রচণ্ড বড় ধাক্কা। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না এই রায় হবে। আমরা আশা করিনি যে এই রায় হবে। অ্যাটলিস্ট আমাদের জন্য আমাদের মতো মানুষ যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা এখানে ফেয়ারভাবে চাকরি পেয়েছে, তাদের কাছে এই রায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে আমি মানে সত্যি হয়তো যদি সেখান থেকে না ছেড়ে আসতাম তাহলে আজকে হয়তো আমি একটা স্টেবল জায়গায় থাকতাম। আজকে আমার 2011 থেকে 2024 প্রায় 13 বছর সার্ভিস হয়ে যেত, আমি একটা সিনিয়র পজিশনে পৌঁছে যেতাম। এখানে তো আমার একটা নিশ্চিত চাকরি ছিল, কিন্তু আজকে উল্টো মানে সেকুলো গেল, অকুল দুকুলি গেল, আজকে থেকে আমি মানে জবলেস। আমি তো বুঝতে পারছি না এরপরে কী হবে। যে যারা কিছু করেনি, যাদের কোনো কিছুতেই নাম নেই, সেরকম ক্যান্ডিডেটও তো কিছু ছিল, কিছু তো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের কথা কোর্ট একবারও ভাবলো না। এটা নিয়ে আমার মানে কিছু বলার নেই, মানে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুবই মানে এক্সস্টেড, মানে মাথা কিছু আমার কাজ করছে না। কারণ আমরা সৎ পথে চাকরি পেয়েছি, আমি পালিয়েও যাব না এবং মুখ লুকিয়েও থাকবো না। মুখ লুকিয়ে থাকতে গেলে আজকে আমি সামনে আসতাম না, কথা বলতাম না। এটুকুনি নিজের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমি লড়ে যাবো শেষ পর্যন্ত। চন্দননগরের বাড়িতে তার বাবা মা আছেন, সেলুন চালিয়ে সংসার চলে। আর এই শিক্ষকতার চাকরিতে যে অর্থ তিনি উপার্জন করতেন তার একটা বড় অংশ ওই বাড়িতে পাঠাতে হয়। তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরিহারা হয়ে আগামীকাল থেকে নতুন লড়াই। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।